কৃষক ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী হবে বললেন প্রধানমন্ত্রী। গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট। সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত সরকারের, বিরোধী দলের প্রত্যাখ্যান। জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে সরব থাকার ঘোষণা। রোববার শুরু হামের টিকাদান, তালিকায় 6 মাস থেকে 10 বছর বয়সীরা। স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল। এবং প্রবাসী আয়ের রেকর্ড, মার্চে এলো $375 কোটি, প্রতিদিন গড়ে দেশে এসেছে $12,11,00,000। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে বিএনপি সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান সরকার প্রধান। এদিকে জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল। নাজমুল ইসলামের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা মনে করি এই টাকাগুলো এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন পাইলট প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। তারা এই দেশে নিয়ে আসতে পারে, সেই জন্য বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ যোগান দিতে গিয়ে মূল্যস্ফীতি হবে না বলে সংসদকে জানান তারেক রহমান। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না। সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবে। দেশের প্রান্তিক মানুষকে সরকারের দেয়া এ অর্থ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে বলেও জানান সরকার প্রধান। যেই টাকাটা সরকারের কাছ থেকে তার কাছে যাচ্ছে, সেই টাকাটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে, লোকাল ইকোনমিতে সেটি রোটেট করছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। জনগণের অর্থ, এবং যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এদিকে গণভোট ও জুলাই সনদ আদেশ নিয়ে বিতর্ক, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং বিরোধী দলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 2007 সাল থেকে 2005 সালের জানুয়ারি পর্যন্ত 1,42,983টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এসব মামলা মিথ্যা ও হয়রানিমূলক ছিল বলে দাবি করে এরই মধ্যে 23,865টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। সারা বাংলাদেশে রাজনৈতিক মিথ্যা, গায়েবী, হয়রানিমূলক মামলার যেটা প্রত্যাহার করা হয়েছে তার সংখ্যা 23,865। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আমরা যাচাই বাছাই সংবিধান সংশোধনে দ্রুত 15 থেকে 20 সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আনুপাতিক হারে সকল দলের সমন্বয়ে সে কমিটি হবে বলেও জানান তিনি। তবে সংবিধান সংস্কার পরিষদকে এড়িয়ে এমন কমিটিতে না থাকার কথা জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এদিকে জাতীয় সংসদ থেকে বিরোধী দলীয় সদস্যদের ওয়াকআউটের পর আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সরকারের সদিচ্ছাটা আপনার দেখতে হবে। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজে সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ।
এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। চলতি মাসে ঝিনাইদহ আর ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আর পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল, নদী, জলাশয়ে দখলদারিত্ব ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রতিদিনই অফিস শুরুর ক্ষণে সচিবালয়ে নিজ দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবারও সকাল থেকে কর্মব্যস্ত দিন পার করেন তিনি। শুরুতেই সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী। পানি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে আলোচনা হয় সেখানে। পরে পানি সম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। খাল, নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কথা জানান তিনি। বিভিন্ন শিল্পে ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি। 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে, যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি, সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব, সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। চলতি মাসেই প্রধানমন্ত্রী দুটি জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যাবেন বলে উল্লেখ করেন মন্ত্রী। এপ্রিল মাসে আমরা আরো দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে। এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটি উদ্বোধন করবেন, সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল, নদী, জলাশয় যেন কেউ দখল করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। 54টা জেলায় নদী, খাল, জলাশয় খনন, পুনঃখনন, দখলমুক্ত শুরু করেছি। এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। জেলা প্রশাসক এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যারা কর্মকর্তা তাদেরকে দিয়ে আমরা মনিটরিং সেল করব, যার মধ্যে দিয়ে শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করবো। এবং ইনশাল্লাহ এই খাল খননের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান যেমন খাদ্যের সংশোধন হয়েছে, ইনশাল্লাহ আমাদের এই সরকার, তারেক রহমান সরকার, ইনশাল্লাহ আমরা খাদ্যের সংশোধন হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রোববার থেকে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে এই টিকা। আপৎকালীন ব্যবস্থা হিসেবে ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্যাভির কাছ থেকে 21.9 মিলিয়ন ডোজ হামের টিকা নিচ্ছে সরকার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। প্রতিনিধিদের সহায়তায় শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ এবং বরিশালে আক্রান্তের হার বেশি। বুধবারও দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শতাধিক রোগী ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে 5 জন শিশু। হঠাৎ হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। 2 দিন খুব জ্বর ছিল। জ্বর হওয়ার পরে মুখে রেশ বেরিয়েছে, গায়ে রেশ বেরিয়েছে, তখন বুঝতে পারলাম যে হাম হয়েছে। জ্বর হওয়ার পরে বাদে মুখে ঘা হয়েছে, বাদে আবার শরীরে পুষুরি বাড়ছে। ঠান্ডা কাশির জন্য আসছে, আসার পরে এখন হাম, পাতলা পায়খানা, বমি এগুলো দেখা দিচ্ছে। হামের লক্ষণ উপসর্গ দেখা গেলে শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। গত 24 ঘন্টায় সন্দেহভাজন হামের উপসর্গে মৃত্যুবরণ করেছে 1 জন শিশু এবং এখন পর্যন্ত আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগী ভর্তি রয়েছে 117 জন। হামের টিকা কার্যক্রম নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। 17 বছরের অব্যবস্থাপনায় এই পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রোববার থেকে এই টিকা কার্যক্রম শুরু হচ্ছে। প্রথমে দেওয়া হবে বেশি সংক্রমিত এলাকায় ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন,
কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব। 21.9 মিলিয়ন ডোজেস ভ্যাকসিনের আমরা নিচ্ছি ডেবি থেকে 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। মন্ত্রী জানান, টিকা কার্যক্রম ভালোভাবে শেষ করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত রয়েছে। সমস্ত ছুটি ফিল্ড লেভেল স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম, কোনো ছুটি থাকবে না। ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য লোকাল অফিসার তারা থাকবে, মাঠে থাকবে এবং কাজ করবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় জয় পলকের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 12 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর সাক্ষী অনুপস্থিত থাকায় পিছিয়েছে ওবায়দুল কাদেরের মামলার শুনানি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গোয়েন্দা পুলিশের ফরেনসিক ইউনিটের উপপরিদর্শক আতিকুর রহমান। তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া অডিও ফাইল পরীক্ষা নিরীক্ষার বিস্তারিত তুলে ধরেন তিনি। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। পলকের আইনজীবী এম লিটন আহমেদ জানান, অডিও ফাইল পরীক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আমরা একটা বলেছি যে 16 মেগাহার্টজ সহ আরও কিছু সফটওয়্যার বিষয় উল্লেখ করেছি, সেইগুলো পদ্ধতি উনি অনুসরণ করেনি। একই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের চিকিৎসার আবেদনের প্রেক্ষিতে 9 এপ্রিল মেডিকেল রিপোর্ট দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। এদিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের হ্যাক হওয়া ফেসবুক প্রোফাইল পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান প্রসিকিউটর তানভীর জোহা। ফেসবুককে আমরা চিঠি দিয়েছি, তারা কিভাবে কোন আইপি অ্যাড্রেস থেকে আনঅথরাইজড অ্যাক্সেস হয়েছে তার তালিকা প্রদানের জন্য। তারা ন্যাচারালি এটার জন্য 15 দিন সময় নেই। তো সেই তালিকাটা পেলে পরে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব হ্যাকারের গ্রেফতারের ব্যাপারে। অন্যদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 7 এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2। এদিকে বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে বুধবার ট্রাইব্যুনালে যান শহীদ আবু সাইদের স্বজনরা। আবু সাইদ হত্যা মামলার রায় হবে 9 এপ্রিল। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এবারের ঈদ যাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনার ঢেলে সাজানোর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে ঈদ উল ফিতরের চেয়ে ঈদ উল আজহার যাত্রা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গে নির্বিঘ্ন যাতায়াতে দ্বিতীয় যমুনা সেতু করা যায় কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে পূর্ব ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুরবানিদের আরও বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি, আপনারা সজাগ থাকুন, সাথে থাকুন। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ডিএমপি। প্রথম দিনেই মগবাজার, বাংলা মোটর এবং মিরপুর সহ বিভিন্ন এলাকায় দখলদারদের উচ্ছেদ করা হয়। ডিএমপির ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে কেবল সতর্ক করা হচ্ছে, এরপরও পরিস্থিতি উন্নতি না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে মনিটরিং অব্যাহত থাকবে। এমদাদুল হক খানের রিপোর্ট। ফুটপাত দখলমুক্ত করতে রাজধানী জুড়ে অভিযানে নেমেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বিভিন্ন স্থানে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। 8 দিন আগেই নোটিশ পাওয়ার কথা স্বীকার করলেও দখল ছেড়ে না দেওয়ার কারণ জানালেন এই ব্যবসায়ী। নোটিশ দেওয়া হয়েছে, এখন আমরা তো মালিকানা জায়গা আছে, এখন বলছে যে তেরপালটা সিটি কর্পোরেশন আন্ডারে আছে, এটা একটু সরিয়ে দেওয়ার জন্য। তা আমরা আইনের প্রতি মনে করতে রেসপেক্ট করি, কারণ আমাদেরও তো সমস্যা হতে পারে, এই জন্য আমরা এটা এখনই সরিয়ে দিচ্ছি। মিরপুর শেরাপাড়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন বলেন, ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি মাথায় রেখে প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে। এরপরও ফুটপাতের জায়গা দখল করে রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। সড়ক পরিবহন আইনের 87 ধারা অনুযায়ী
মহাসড়কের পাশে রাস্তা বা ফুটপাত দখল করে কেউ যদি স্থাপনা করে, সেটা স্থায়ী স্থাপনা হতে পারে অথবা অস্থায়ী স্থাপনা হতে পারে। যদি এটা করে তাহলে আমরা প্রথমে তাদেরকে নোটিশ করছি যে সরাই নেওয়ার জন্য, তারপর আমরা ফিজিক্যালি এসে ওয়ার্নিং দিচ্ছি। যদি সেটাও না করে পরবর্তীতে আমরা ওই ধারা অনুযায়ী আমরা শাস্তির আওতা নিয়ে আসবো। সড়ক আইন অনুযায়ী ফুটপাত দখলে সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা এবং 2 বছর সাজার বিধান রয়েছে। শাস্তি বলা আছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। স্থায়ী যারা স্থাপনা করছে তাদের ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, আর যারা অস্থায়ী স্থাপনা করছে তাদের জন্য 2 লক্ষ টাকা 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার সানোয়ার হোসেন বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযানের পরও নিয়মিত মনিটরিং থাকবে। কয়েকটা প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করেছি যে 10 মিনিটের মধ্যে তারা সরিয়ে নেবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে। আর এরপরে আজকে অপসারণের পরে আমরা এই জায়গাগুলো মনিটর করব, যারা আসবে আমরা ব্যবস্থা নেব। ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তারা কোনোভাবেই ফুটপাতে তাদের ব্যবসাকে এক্সপ্যান্ড করতে পারবে না এবং এটাকে সরিয়ে নিতে হবে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 33টি হটস্পট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, পানি নিষ্কাশনে 6 থেকে 7টি টানেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএসসিসির প্রশাসক। লেক এলাকায় বাণিজ্যিকীকরণ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। হাতিরঝিলের মতো লেক ব্যবস্থাপনা করে সব লেকের রাস্তা নির্মাণ করা গেলে পরিচ্ছন্নতার পাশাপাশি যানজট নিরসন সম্ভব বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। জলাবদ্ধতা আছে, জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য আপনারা জানেন পৃথিবীর বড় বড় শহরগুলোতে হয় নদী থাকে নাহলে ক্যানেল থাকে। আমাদের যাও একটা ধোলাই খাল ছিল, সেটা আমরাই বন্ধ করেছি। 3টা আউটলেট আছে এই টোটাল ঢাকা দক্ষিণ সিটির জন্য, এটা খুবই কম। মিনিমাম 7 থেকে 8টা আউটলেট আমাদেরকে করতে হবে। প্রকৃত ব্লু নেটওয়ার্ক অর্থাৎ আল্লাহর রহমতের বৃষ্টি উপর থেকে পড়ার পর সেটা যেন যতটুকু আমার দরকার সেতটুকু রেখে বাদবাকিটা নদী পর্যন্ত যেতে পারে, তার পুরো নেটওয়ার্কটি পরিকল্পিতভাবে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে করা যায় সেই পরিকল্পনা করছেন। বিএনপি সরকার ঘোষিত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন চাষিরা। ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড এবং দেশ জুড়ে খাল খননের পর কৃষক কার্ড বিতরণের উদ্যোগকে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞরা। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তারা। বলেন, কৃষক কার্ডের প্রতিটি ধাপ তদারকির জন্য টিম গঠন করে সঠিক প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দিগন্ত জুড়ে সিম ফুলের বেগুনি আভা, নতুন ফলনের সম্ভাবনার সঙ্গে চোখ ধাঁধানো সৌন্দর্য। আবার কোনো কোনো মাঠে কুমড়োলতার সবুজ গালিচা, কোথাও মাছা ভর্তি করে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। সবকিছুই শ্যামল বাংলার প্রতিচ্ছবি। যুগ যুগ ধরে কৃষি প্রধান দেশের এসব সৌন্দর্য মানুষকে আন্দোলিত করেছে। যদিও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সংকট সব সময় ঘিরে রেখেছে কৃষকদের। বিএনপি সরকারের কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্তের পর তাদের সামনে এখন আশার আলো। শুনতেছি আমরা কৃষক মানুষ, আমাকে বলে কার্ড দিব, শুনতেছি। তাই এখন যদি কার্ড দেয় তাহলে তো আমাকে ভালোই হইলো। যদি সরকার দেয় তাহলে অবশ্যই আমি যখন কৃষি কাজ করি অবশ্যই দিব। কৃষি কাজে আশায় আছি আর কি, পাবো কিনা এটা তো বলতে পারবো না। এই কার্ডের আওতায় প্রাথমিকভাবে 1,65,00,000 কৃষক পরিবার পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। তবে কার্ড বিতরণের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন চাষিরা। দিল্লি পাবো না দিল্লি না পাবো ওদের নাই, এনে গেলে চেয়ারম্যান মেম্বার বা তোমাকে এইগের মাধ্যমে আলি আমরা পাবো না। কোনো অনুদান আমার পাইও নাই, দেয়ও নাই বা আনিও নেই। কৃষিখাতকে খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতার মেরুদণ্ড উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, কৃষি কার্ডে চ্যালেঞ্জ থাকলেও এটা বর্তমান সরকারের একটি কার্যকর পদক্ষেপ। কৃষক বীমা কোনোভাবে কৃষক কার্ডের সাথে যুক্ত হতে পারে না, কারণ এটা সবাই কিন্তু বীমাটা হচ্ছে যে ওই জায়গায় যে জায়গায় হলো যারা ক্ষতিগ্রস্ত, সমুদ্র তীরবর্তী এলাকা, লবণাক্ত এরিয়া, ফ্লাড এরিয়া, যেখানে হঠাৎ করে তার ক্রপটা ড্যামেজ হয়ে গেছে, শুধু তারাই পাবে হলো যে মানে ক্রপ ইন্স্যুরেন্স। যেটা 3 মাস অন্তর সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন এই কৃষি গবেষক। কৃষক তো ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় করবে না। কৃষক যেটা করতে পারে তাকে এনশিওর করছি আমরা কার্ডের মাধ্যমে
যে সে যেন ন্যায্য মূল্যে কৃষি পণ্যগুলান উপকরণগুলান কিনতে পারে। কৃষক প্রশিক্ষণ, এই কার্ড ব্যবহারের জন্য আমি তাকে যে সুবিধা দিচ্ছি কার্ডে, সেই কার্ডের সুবিধার বাইরের অংশ এটা। ন্যায্য মূল্যে সার ও ডিজেল দিলে বাজারে কৃত্রিম সংকট এবং অনিয়ম হতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। কৃষি প্রধান দেশে কৃষি কার্ড অনেক সম্ভাবনার, তবে চ্যালেঞ্জও কম নয়। তাই মাঠ পর্যায়ে চাষির উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করে দেয়া এবং রবি ও খরিফ মৌসুমের অন্তত 1 মাস আগে কৃষকের কাছে পর্যাপ্ত উপকরণ পৌঁছে দেওয়ার পরামর্শ কৃষি গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সদ্য বিদায়ী মার্চ মাসে দেশে এসেছে 375 কোটি 50 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 12 কোটি 11 লাখ ডলার রেমিটেন্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, মার্চে দেশে এসেছে 375 কোটি 50 লাখ 50 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। এর আগে গেল বছরে মার্চে দেশে এসেছিল 329 কোটি 56 লাখ 30 হাজার ডলার, যা এতদিন ছিল দেশের ইতিহাসে কোনো এক মাসে আসা সর্বোচ্চ রেমিটেন্স। কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা। এদিকে ফরিদপুরের মধুখালীতে দোকানে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের ভুকনাল লক্ষণদিয়া রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোহাম্মদ তাইজুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করে লিবিয়ায় আটক 175 জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার সকালে বুরাক এয়ারের ফ্লাইট যোগে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এদের মধ্যে লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দী 113 জন এবং বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দী 62 জন ছিলেন। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়া অনুপ্রবেশ করে। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের জ্বালানি তেলবাহী 6টি বাণিজ্যিক জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে বুধবার ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমে জাহানাবাদী। বলেন, আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। জাহাজগুলো ফেরত আনার বিষয়ে ঢাকা ও তেহরান উভয় পক্ষ কাজ করছে বলে জানান ইরানের রাষ্ট্রদূত। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন হাবিবুল বাশার সুমন। একই সঙ্গে নতুন করে সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন নাদিফ চৌধুরী ও নাইম ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে শুরু হবে বাশারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের কাজ। এর আগে হাবিবুল বাশার 2016 থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কৃষক ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী হবে বললেন প্রধানমন্ত্রী। গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট। সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত সরকারের, বিরোধী দলের প্রত্যাখ্যান। জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে সরব থাকার ঘোষণা। রোববার শুরু হামের টিকাদান, তালিকায় 6 মাস থেকে 10 বছর বয়সীরা। স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল। এবং প্রবাসী আয়ের রেকর্ড, মার্চে এলো 375 কোটি ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে 12 কোটি 11 লাখ ডলার। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।